আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি। হ্যাঁ, আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি, মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো। তারা তো কেন এবং কি কারণ, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং তার আগে আমরা একটা পেপার নিউজটা পড়ি, সেটাতে আপনারা বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা। এটা হচ্ছে যে আপনার কালবেলার নিউজ। সেখানে ওরা বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি। এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন। এখানে এই মামলাটার কি হয়েছিল জানেন? যে মামলাটা করেছিল, এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত বৈষম্য বিরোধীরা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট। ওরা একটা মামলা করেছিল যে 4 আগস্ট 2024-এর 4 আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির 27 নম্বরে আহত হয় শাহেদ আলী। সেই সময় ঢাকা কলেজ, সিটি কলেজ কয়েকজন শিক্ষার্থী সহ 9 জন আহত হয়। এই ঘটনার শেষে হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার মামলার বাদী ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা করেন। তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত শাহজাহান ভূঁইয়া। তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যা বলা হয়েছে তা সঠিক নয়। এজাহারে যাদের নাম দিয়েছে, যারা আহত হয়েছে, একটা ইন্টারেস্টিং কথা দেখেন। শাহেদ আলী, রাশেদ, জুয়েল, মাহমুদ নাহিদ, রাসেল, মিরাজ, জান্নাতুল ফেরদৌস নাইম, আয়শা আক্তার, শাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এখানে রাশেদ নামে একজন আছে, আবার সেটা আবার আমি না। হ্যাঁ, আমি কখনো আহত হই নাই, আমি মামলাও করিনি, তার মানে আমার নামটাও ভুয়া দিয়ে দিছে হয়তো বা। এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, এই নামগুলো নিয়ে ঢাকার শহরের প্রতিটি হসপিটালে ওরা যোগাযোগ করেছে, কোথাও এই নামের কাউরে পায় নাই। যে নামগুলো দিছে, ঠিকানাগুলো এতে পায় নাই। এবং এই তদন্ত মামলায় যার নাম, মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদীর ব্যাপারেও খোঁজ খবর নিয়ে সেইখানে বাদীকে পাওয়া যায় না। বাদী থাকতেন, বাদীর বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায়। তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠাইছে, পরে পুলিশ গেছে, শরীফ কয় যে আমি এরকম লোকের চিনি নেই, এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই, আমি নিজেই থাকি ভাড়া বাসায়, আমি আবার কারে ভাড়া দিব। মিথ্যাগুলো দেখেন। পরে যেই শরীফের আইডি কার্ড দিছে, ওই যে শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ, ওই রকম আর কি। হ্যাঁ, যে আইডি কার্ড দিছে সেই আইডি কার্ডে লেখা কি আছে, তার বাড়ি হচ্ছে যে আপনার লক্ষ্মীপুর সদর 14 নম্বর মান্দারি এলাকা, সিরাজুল ইসলামের ছেলে তিনি। এবং 14 নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায় না এরকম। এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে। এগুলো কিন্তু পেপারের নিউজ, যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে। ওই ভদ্রলোকেরা যখন ডাকছে, তখন সেই ভদ্রলোকও কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না, চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই। এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই, এই ধরনের মামলা আমি করিই নাই, আমি জানিও না এটা কে বা কাহারা। ভাই, আমি শোনার পর থেকে আমি হাওয়া, আমি ঢাকা শহরে আসি। এখন দেখেন, এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে কার কার জন্য? শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়শ 113 জনের জন্য। এটা মিথ্যা মামলা। যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইল যে আবু সাইদের মামলা যখন হইল, এই যে শুয়োর শহীদ আবু সাইদ, এর মামলা যখন বলা হলো যে পোস্টমর্টেম করতে হবে, কারণ এর পোস্টমর্টেম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না, তারা কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে। এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয়, গোসল করায়, তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল, ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে, তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা। তা নাহলে আবু সাইদ গুলি খাইছে দিনের 3টায়, মারা যায় রাতের 8টায়, হসপিটালে নেওয়া হয় রাতের 8:30টায়। এতক্ষণ সে কোথায় ছিল? জামাত শিবির
তারে ওইখানে বাইন্দা রাইখাই তারাই পিটাইয়া ছুরি মেরে মারছে। এবং এগুলো সব বের হয়ে যাবে দিকে তখন এই যে সার্জিস নাইট এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন, তারা ব্যাপক প্রতিবাদ জানাইছে, না 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 না, কোনো কুত্তা শহীদকে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না, কারণ কবর থেকে তুলে পোস্টমর্টেম করলে তখন সে যে শহীদ না, সে যে শুয়োর বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে। তথাকথিত কুত্তা শহীদ গুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে 15-20 জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমর্টেমে অভ্যস্ত তাদেরকে নিয়ে যায় পোস্টমর্টেম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল। কারণ একটা শুয়োরও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি। এগুলো সব হারামজাদায় জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে, এবং যেটার প্রমাণ আজকের এইটা। তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয়, হয়তো এই কেস ধামাচাপা পড়ে যাবে, আরেকটা কেস উঠবে। তবে সত্যের জয় হবে। কখন কোথায় কিভাবে মরছে, কতগুলো মামলা অবৈধ হয়েছে, এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না, এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়শ হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকেই মুক্তি দিতে বাধ্য হবে। তো চলুন আমরা চোখ রাখি, দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর, কতক্ষণ টিকে, পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে। যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো হাওয়া হয়ে যেতে পারে, তাই আমি চেষ্টা করবো এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে। আমার কাছে কিছু খবর আছে, আমি খুব দ্রুত বলবো। তার আগে একটু বলতে চাই যে আপনারা আজকে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে আজকে বরিশালে সুজনের মানে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার, সেখানে সুজন বরিশাল শাখার সাথে একটা মিটিং করেছেন এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি তার মানে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইউনূসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য। তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি, এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন। এবং মানে এই নির্বাচন হবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তো ইউনূস শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কি না কিংবা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন আমরা কি মেসেজ পাই? এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি 3 জন সুশীল সমাজের 3 জনের সাথে আজকে মিটিং করেছেন। তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য। তো তাদের সাথে তিনি মিটিং করেছেন। কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন। আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কের টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ 50% এখন আছে, সেটাকে নাকি 500% করা হবে। তো এই অবস্থায় ভারতের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গার তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক এবং সার্জিও গার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে, তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদি আসলেই ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড
তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মত পার্থক্য হয়, মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না। সো এই সার্জিও গারের এই অবস্থানটা, যখন আমরা ট্যারিফের এই 500% ট্যারিফ নিয়ে আমরা একটু টেন্স ছিলাম যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ঠিক সেই সময় সার্জিও গারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে আমাদের বদিউল আলম মজুমদারের কথা, এবং আমাদের যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন আসছে যে নব রাষ্ট্রদূত, এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে, চাইতেই হবে, এমন ভাবসাব কিন্তু দেখা যাচ্ছে না। মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল, কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখন যে টেনশন যেটা, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন। এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে আমার একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট, তিনি এখন রিটায়ার করেছেন, তার বয়স প্রায় 70। তো তিনি তার সাথে আমি বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি। তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন, হ্যাঁ, মেবি হতে পারে, যেটা হয় অ্যানালিসিস। কিন্তু আজকে তিনি একদম সরাসরি বললেন যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। তো আমি একটু সারপ্রাইজড হলাম, কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না। তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করে এরকম দু একজনের সাথে আজকে যোগাযোগ করেছি। সবাই কিন্তু আকারে ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না, এবং একজন বললেন যে 20শে জানুয়ারির পর থেকে অনেক কিছু ঘটতে থাকবে, আপনারা জাস্ট অপেক্ষা করেন। এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তারা আমাকে কয়েকজন বলল যে স্যার, কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, আমরা কোনো কিছু ট্রেস করতে পারছি না। আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা, নির্বাচন নিয়ে কাজ করার কথা, কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই। সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে। এমনকি এখন জামাত ইসলামও আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না। জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব টচিব আমাদের দেখলে একেবারে দাঁড়ায় পড়তো, সালাম দিত, তারা এখন যেন আমাদের চেনেই না। পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে, এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে ওই নির্বাচনে আমরা যাব কিনা এটা আমাদের ভাবতে হবে। আর বাংলাদেশের ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গত 2-3 সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন, এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে। এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে, তাদের হাতে অস্ত্র দেখা গেছে, এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি এইসব অস্ত্র সরবরাহ করেছে। তো এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে, এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবে। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ লোক বিভিন্ন শহরের রাজপথে নেমেছে, এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি, তাদের কিন্তু আজকে তেমন দেখা যায়নি। সুতরাং এই যে জিনিস, এটা আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার, তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন, এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে, তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে, তারা আক্রমণ করবে কিনা বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এই
গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি না, এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে। এবং সেখানে আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে, আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি। এবং জেনারেল ওয়াকার একদম শেষ রাত পর্যন্ত কিন্তু মিসলিড করেছেন শেখ হাসিনা সরকার। দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায়, তারা রাজপথে নামতে চায়, তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাডশেড হবে, আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন, আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরা গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে কিংবা আজকে যখন আত্মমূল্যায়ন করে, তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র, এই ওয়াকার ইউনূস এদের যে ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়নে সহায়তা করেছিল?